আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জেনে হয়তো অবাক হবেন যে এই মুহূর্তে পাকিস্তানের ভিতরে চলা আলোচনা বা নেগোসিয়েশনের দিকে সারা বিশ্বের নজর আটকে আছে। ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে সবাই মোটামুটি ব্রেকিং নিউজ দিয়ে দিয়েছে যে হ্যাঁ, তাদের বিমান চলে এসেছে, ডেলিগেশনও পৌঁছে গেছে। কিন্তু অন্যদিকে আর একটা বিষয় একবার ভেবে দেখুন, এই সময়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর তো পাকিস্তানে বা অন্য কোথাও থাকার কথা ছিল, কিন্তু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ যখন শুরু হতে যাচ্ছে বা পরিস্থিতি আরো খারাপ হতে পারে, ঠিক সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি কোথায় গেছেন জানেন? তিনি চলে গেছেন উত্তর কোরিয়ায়। আপনারা একবার দৃশ্যগুলো কল্পনা করুন, স্বয়ং কিম জং উন তার সাথে দেখা করেছেন। আপনারা বুঝতেই পারছেন এই সফর কতটা গুরুত্বপূর্ণ, এবং এর পুরো কানেকশন বা যোগসূত্র কিন্তু সরাসরি ইরানের সাথে। এখন আপনারা হয়তো ভাবছেন এর সাথে ইরানের কি সম্পর্ক, আর তিনি ইরানের দিকে না গিয়ে উত্তর কোরিয়ায় কেন গেলেন? দেখুন, প্রথমেই একটা কথা মাথায় রাখবেন, এই যে আলোচনা বা নেগোসিয়েশনগুলো হচ্ছে, এগুলো সফল হওয়ার সম্ভাবনা মাত্র 5%। যদি সফল হয়েই যায় তবে সেটা একটা বড়সড় মিরাক্কেল হবে, কারণ ইরান তাদের বড় শর্তগুলো তো দূরেই রাখলো, ছোট যে প্রধান শর্তটা তারা মার্কিন প্রতিনিধি জেডি ভ্যান্সের সামনে রাখতে চলেছে সেটাই বিশাল ব্যাপার। জেডি ভ্যান্স তো ওখান থেকে বেরিয়ে পড়েছে, এখন সে পৌঁছানোর পর কি হবে কে জানে। কিন্তু তার সামনে ইরান যে ডিল বা চুক্তিটা রাখবে, একটু ভাবুন তো সেটা কি হতে পারে। ইরান যে দাবিগুলো রাখতে যাচ্ছে তার মধ্যে প্রধান হলো আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন ব্যাংকে আটকে থাকা আমাদের $100 বিলিয়ন বেশি অর্থ সবার আগে রিলিজ করতে হবে বা ফেরত দিতে হবে। এখন আপনারা হয়তো ভাবছেন এই টাকাগুলো কিসের ভাই? দেখুন, ইরান তেল বিক্রি করেছিল, আর সেই তেলের পেমেন্ট যখন ব্যাংকে আসে তখন নিষেধাজ্ঞার কারণে ব্যাংকগুলো ইরানকে সেই টাকা দিতে পারেনি। এই টাকাগুলো আজ পর্যন্ত আমেরিকা এবং বিশ্বের অন্যান্য দেশের ব্যাংকে আটকে আছে, যার পরিমাণ $100 বিলিয়ন বেশি। ইরান বলছে, ভাই আমরা তো কারো কাছে ভিক্ষে চাইছি না, আগে আমাদের আসল টাকা ফেরত দিন। আসল গল্পটা এখানেই। এরপর ইরান বলছে, বাকি পরিস্থিতি নিয়ে আমরা পরে আলাদাভাবে বুঝে নেব যে আপনাদের সাথে কি করা যায়, কিন্তু আমাদের প্রাথমিক যে শর্তগুলো আছে আগে সেগুলো মেনে নিন। আর হরমুজ প্রণালী, পারমাণবিক অস্ত্র, এসব তো অনেক পরের কথা। তো বুঝতেই পারছেন আমেরিকা যে এসব শর্ত মানবে তার সম্ভাবনা একেবারে জিরো। এখন এই পরিস্থিতিতে আসল যে প্রশ্নটা সামনে আসছে, কিম জং উনের সাথে চীনের এই সফরের মূল কারণটা কি? দেখুন, কারণ হলো এই যুদ্ধটা অনেক লম্বা হতে চলেছে। মনে রাখবেন, যদি এই আলোচনা ব্যর্থ হয় তবে ভয়ানক ধ্বংসলীলা চলবে, আর আলোচনা ভেস্তে গিয়ে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার কথা ভেবেই চীন উত্তর কোরিয়াকে বলে দিয়েছে, এখন আপনারা প্রস্তুত থাকুন, এই যুদ্ধে অংশ নেওয়ার সময় আপনাদের চলে এসেছে। আমরা যেভাবে ইরানকে সাহায্য করেছি আর ইরান যেভাবে তছনছ করে দিয়েছে, ঠিক তেমনই এবার হয়তো আপনাদেরকে আমেরিকার সাইজ ঠিক করতে হতে পারে। অর্থাৎ চীন নিজে সরাসরি মাঠে নামার আগে উত্তর কোরিয়াকে এন্ট্রি নিতে বলছে। আর আপনারা তো জানেনই, উত্তর কোরিয়া গত কয়েক বছরে কোনো যুদ্ধই করেনি, তারা শুধু অস্ত্র বানিয়েছে আর মজুত করেছে। কিম জং উন কিছুদিন পর পরই যে বড় বড় মিসাইলের পরীক্ষা করেন, এগুলো কিসের জন্য রেখেছেন জানেন? এগুলো সোজা আমেরিকায় হামলার জন্য, কারণ এই যুদ্ধ লম্বা হলে তা চরম ধ্বংসাত্মক হবে, আর এই যুদ্ধে তারা আমেরিকাকেই টার্গেট করবে। বর্তমানে উত্তর কোরিয়া একমাত্র দেশ যাদের কাছে ইরানের চেয়েও বেশি মিসাইল আছে। এদের দিয়ে তো ইরানের মিসাইলই সামলানো যাচ্ছে না, আর উত্তর কোরিয়ার কাছে তার চেয়েও বেশি মিসাইল মজুত আছে। এই মিসাইলগুলো এত বেশি যে উত্তর কোরিয়া বছরের পর বছর ধরে এদের সাথে লড়ে যেতে পারবে। ধরুন হাইপোথেটিক্যালি, অতীতে উত্তর কোরিয়া, ইরান আর চীনের মধ্যে এমন কোনো চুক্তি হয়ে থাকতে পারে যে মিসাইলের একটা বড় স্টক তৈরি রাখতে হবে, আর সবচেয়ে বড় স্টকটা থাকবে উত্তর কোরিয়ায়। বিষয়টা ঠিক এরকম, যেমন আমরা ওই বাড়িতে চুরির ভয়ে সোনা, মূল্যবান জিনিস অন্য কোথাও লুকিয়ে রাখি না, সেরকম। এখন যুদ্ধ যদি শুরু হয় তবে সেটা আগামী 6 মাস বা বছরের পর বছর চলতে পারে। ইরানের কাছে তো এমনিতেই বিশাল ভান্ডার আছে, তারা বলেছে আমাদের কাছে 15,000 মিসাইল আর 45,000 ড্রোন আছে। এখন এই পুরো পরিস্থিতির পর উত্তর কোরিয়াকে বলা হয়েছে
যে তাদের দুইভাবে এই যুদ্ধে অংশ নিতে হবে। প্রথমত, ইরানকে মিসাইল দিতে হবে। দেখুন, উত্তর কোরিয়ার ওপরও নিষেধাজ্ঞা আছে, আবার ইরানের ওপরও আছে, তাই নিষেধাজ্ঞার ভয়ে তাদের দুজনের কারোরই নেই। তাই পরিকল্পনা হলো প্রথমে তারা ইরানকে মিসাইল দেবে, যাতে ইরান দীর্ঘ সময় ধরে লড়তে পারে। এরপর যখন যুদ্ধ আরো লম্বা হবে এবং বড় বড় দেশগুলো এতে জড়িয়ে পড়বে, তখন উত্তর কোরিয়া সরাসরি এন্ট্রি নেবে। অর্থাৎ দুজনেই এই যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। দ্বিতীয় সবচেয়ে বড় সমস্যা হলো আমেরিকা এই যুদ্ধ থেকে এখন চরম ক্লান্ত হয়ে পড়েছে। আমেরিকাকে এই বার্তা দেওয়ার জন্যই উত্তর কোরিয়া তৈরি হয়ে বসে আছে যে তোমরা যে আলোচনা করছো সেটা বরং সফল করে নাও, নত পরিণতি আরো খারাপ হবে। আপনারা জানেন ইরান রাজি হচ্ছিল না। চীন বলার পর তারা যুদ্ধবিরতির জন্য একটু রাজি হতে শুরু করেছে। এই সুযোগে তাইওয়ান থেকে আমেরিকাকে হটিয়ে দেওয়ার একটা মোক্ষম সময়ও চলে এসেছে। উত্তর কোরিয়া এই কাজেও সাহায্য করবে এবং আমেরিকাকে ব্যস্ত রাখবে। দেখুন, এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হলো আমেরিকা এই পুরো ব্যাপারটা হজম করতে পারছে না। ইরান যেমন ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে, ঠিক একইভাবে উত্তর কোরিয়াও এদের ঘোর বিরোধী। এটা মাথায় রাখবেন, দুজনেই চরম বিপক্ষে, বিরোধী। দেখুন, ইরান হয়তো অনেক কিছু ছাড় দিতে পারে, কিন্তু হরমুজ প্রণালী তারা কোনোভাবেই ছাড়বে না। ইরান এখন যতটা শক্তিশালী হয়েছে, আগে কখনো এমন ছিল না। তারা যেভাবে এখন আমেরিকার গলা চেপে ধরেছে, তা আগে কখনো হয়নি। আমেরিকা ভাবছে কিছু শর্ত তোমরা মানো, কিছু আমরা মানি, এভাবেই মিটিয়ে ফেলি। কিন্তু ইরান বলছে না 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 না। আচ্ছা, এবার আসি ইউরেনিয়ামের কথায়। এটা ভালোভাবে বুঝে নিন দর্শক। ইউরেনিয়াম হস্তান্তর করা বা এ জাতীয় কোনো কিছুই আমেরিকার হাতে যাচ্ছে না। আমেরিকা আগে যে অপারেশন করেছিল তার পরিণতি তো আপনারা জানেনই। আমেরিকার অবস্থা যে এভাবে ভাঙড়ের মতো বিক্রি হওয়ার পর্যায়ে যাবে, তা তো সারা দুনিয়াই দেখেছে। দেখুন, ভবিষ্যতে ইরানের উপরে আর হামলা করা যাবে না এবং সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এটা তো আমেরিকাকে এমনিতেই মানতে হবে। এবার আসি পারমাণবিক বোমার কথায়। ইরান আমেরিকার শুধু একটাই শর্ত মানতে পারে, যে ঠিক আছে, আমি পরমাণু বোমা বানাবো না, আমার পারমাণবিক উপাদান আমি হয়তো রাশিয়া বা চীনকে দিয়ে দিতে পারি, কিন্তু তোমাদেরকে দেব না। ট্রাম্প তার সেনাবাহিনী পাঠিয়েছিল যাতে সেখান থেকে ইউরেনিয়াম বের করে আনা যায়। কিন্তু যদি এই আলোচনা ব্যর্থ হয়, তবে ভালোভাবে মনে রাখবেন, ইরান একটি পারমাণবিক শক্তিতে পরিণত হবে। ঘোষণা হয়ে যাবে যে ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে। এরপর ট্রাম্পও শেষ আর ইসরায়েলও শেষ। তখন এই পুরো লম্বা খেলাটাই খতম হয়ে যাবে। দেখুন, চীন চায় এই যুদ্ধটা লম্বা হোক, আর যুদ্ধ লম্বা হওয়ার জন্য এটা জরুরি যে ইরানের উপর যেন কোনো পারমাণবিক হামলা না হয়। চীন শুধু এটাই নিশ্চিত করতে চায়, কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে চীন, রাশিয়া এবং ইরান সবারই লাভ। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে পারমাণবিক হামলা থেকে বাঁচতে ইরানের কাছেও ভাই পরমাণু বোমা থাকাটা খুব জরুরি। আর বোমা তো আর চট করে বানানো যায় না। হতে পারে উত্তর কোরিয়ার কারণে এমন কোনো বিস্ফোরণ হয়ে যাবে, যে কোনো কিছুই হতে পারে। কিন্তু একটা কথা নিশ্চিত, এই মুহূর্তে ইরান আমেরিকার একেবারে গলা চেপে ধরেছে। আপনি যাই বলুন না কেন, ইরান আমেরিকাকে টুটি চেপে ধরেছে। আর আমেরিকা বুঝতেই পারছে না যে তাদের সাথে আসলে হচ্ছে কি। তারা স্বপ্নেও ভাবেনি যে তাদের এমন চরম পরিণতি হবে বা ধ্বংস দেখতে হবে। আর আমেরিকা এই যুদ্ধে যা যা ফেস করছে, ইসরায়েল তার চেয়েও বহুগুণ বেশি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে, আলোচনার কি হবে বা পরিণতি কোন দিকে যাবে, তা কেউ জানে না। তবে ইরান এখনো চমকে দেওয়ার মতো অনেক সারপ্রাইজ লুকিয়ে রেখেছে। আপনারা কল্পনাও করতে পারবেন না তাদের কাছে সারপ্রাইজ দেওয়ার মতো কত কিছু এখনো বাকি আছে। তারা বলেছে এখনো তো আমাদের অনেক কিছু ধ্বংস করা বাকি। আপনাদের হয়তো মনে আছে, যুদ্ধবিরতির কথা ওঠার আগে 2-3টে অদ্ভুত খবর সামনে এসেছিল। বলা হচ্ছিল জলের প্লান্ট ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা হতে পারে। মনে আছে আপনাদের? যদি এখন এই আলোচনা ব্যর্থ হয়, প্রথম কথা তো আলোচনা হবে কিনা সেটা নিয়ে এখনো সন্দেহ আছে। আর হলেও তা সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম বলেই মনে হচ্ছে, কারণ ইরানের শর্তগুলো একদম যৌক্তিক, কিন্তু আমেরিকা তা মানবে না, আর ইসরায়েলও মানতে দেবে না। একবার ভাবুন, এরপর কি হবে? ওয়াটার প্লান্ট ধ্বংস হবে, বিদ্যুৎ প্লান্ট ধ্বংস হবে, আরও কত কি যে ধ্বংস হবে তার ঠিক নেই।
আর এইসবের মধ্যে কে কোথায় দাঁড়িয়ে থাকবে, কিভাবে বাঁচবে, তা এখনো কেউ জানে না। কিন্তু একটা ব্যাপার সবাই জানে, যে ধ্বংসলীলা এখন হবে। আর তার ভয়াবহতা কতখানি হবে, এর প্রভাব কতদূর পর্যন্ত গড়াবে, তার কোনো ধারণাই আমরা কেউ করতে পারছি না। যাই হোক, এখন দেখার বিষয় আগামী কয়েক ঘন্টা বা কয়েক দিনে পরিস্থিতি কোন দিকে যায়। তবে একটা কথা নিশ্চিত, উত্তর কোরিয়া এন্ট্রি নেওয়ার পর আমেরিকা, ইসরায়েল ও ইউরোপ সবাই জানে যে এই লোকগুলোকে তারা পাগল বলে ডাকে। এবার হয়তো আমেরিকা সত্যি তাদের এই পাগলামি চাক্ষুষ করবে। আর মনে হচ্ছে এই পাগলামি আমেরিকা, ইসরায়েল আর ইউরোপ সবার উপর একেবারে আছড়ে পড়বে।